টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, তবে সবচেয়ে বড় সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চাই। একটি নয়, দুটি সুখবর রয়েছে। দ্বিতীয় সুখবরটি অবশ্য সুখবর হলেও পরবর্তীতে হয়তো এটা দুঃসংবাদে পরিণত হতে পারে, সেটা সরকারের উপর নির্ভর করছে। প্রথম যে সুখবরটি সেটি হচ্ছে যে ভিসা বুলেটিন গতকালকেই বেরিয়েছে। সেপ্টেম্বর মাসের ভিসা বুলেটিন যেটি বেরিয়েছে সেটি একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। গত কয়েক বছরের মধ্যে এই ধরনের সুসংবাদ ভিসা বুলেটিন কখনো দেয়নি, যা এবার এই মাসে গতকালকে দিয়েছে। অর্থাৎ পারিবারিক ভিসা, যেটা আমরা ফ্যামিলি বেসড ইমিগ্রেশন বলে থাকি, সেই পারিবারিক ভিসা প্রত্যেকটি ক্যাটাগরিতে কমপক্ষে 2 বছরের উপরে এগিয়ে গেছে। এটি ভীষণ সুখবরের বিষয়, বিশেষ করে যারা আমরা এই যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভাই বোনের, বিশেষ করে F4 ক্যাটাগরির কথা বলছি, জন্য পারিবারিক অভিবাসন ভিসা ক্যাটাগরির প্রায়োরিটি ডেট প্রায় 2 বছর এগিয়ে এসেছে, যেটা আমরা বললাম। এরপরে দীর্ঘদিন ধরে অপেক্ষমান যে অনেক F4 আবেদনকারী তাদের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এটি একটি অত্যন্ত সুসংবাদের খবর। কোনটা কতটুকু এগিয়েছে সেটা আমরা পরবর্তীতে বলবো। এবং যেটি আরেকটি সুসংবাদ, যেটি আমরা সেদিন 21 তারিখে আমরা আলোচনা করেছি, যে 75 দেশের যে ভিসা পজ আদালত কর্তৃক অবৈধ ঘোষণা করা হয়েছে, সরকার যদি সরকার এটি আপিল না করে, অর্থাৎ আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে, যদি আমরা যতটুকু জানি যে 9th US সার্কিট কোর্ট অফ অ্যাপিলসে আপিল করার অঙ্গীকার করেছে সরকার, যদি ইতোমধ্যে বা এই নির্ধারিত সময়ের মধ্যে আপিলটি করে যায়, তাহলে হয়তো যে আদেশটি অবৈধ ঘোষণা করা হয়েছে সেটি আবার স্থগিত হয়ে যাবে এবং পরবর্তীতে হয়তো ডিস্ট্রিক্ট কোর্ট বা তারও উপরের কোর্টে যখন যাবে, সেই কোর্টগুলোতে বা সুপ্রিম কোর্টেও যেতে পারে, সেখানে ফয়সালা পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সেটি আপিল হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এটাও সুখবর, আর যদি হয়ে থাকে সেটা পরবর্তীতে কি হয় সেটি কনসিকুয়েন্সেস আমরা জানাবো। এরপরেও যে বিষয়টি আমরা বলতে পারি, আরেকটি খুব একটা ভালো খবর নয়, বিশেষ করে ভিসা বাতিলের পথে 2 লাখ অ্যাসাইলাম আবেদনকারীর সামনে নতুন বিপদ দাঁড়িয়ে আছে। 2 লাখ কাদের এই ভিসাগুলো বাতিল করার সম্ভাবনা আছে সেটা নিয়েও আমরা কথা বলবো। বিশেষ করে B1 B2 ভিসা এবং যারা এখানে এসে আশ্রয় নিয়েছেন বা অ্যাসাইলাম সিক করেছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টি হয়তো প্রযোজ্য হবে। সেটাও পরবর্তীতে কি হতে পারে, কনসিকুয়েন্সেস কি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে অথবা ইমিগ্রেশনের যে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল জান্নাতুল রোমা। অ্যাটর্নি জান্নাতুল রোমা, আপনাকে স্বাগত। অ্যাটর্নি জান্নাতুল রোমা, আপনাকে স্বাগত। আপনি সম্ভবত মিউটে আছেন। ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আর জানি অনেক ব্যস্ততা ছিল আপনার, সব ব্যস্ততা উপেক্ষা করে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুব বড় সুখবর আপনার মুখ থেকে জানতে চাই। এই যে ভাই বোন সহ পারিবারিক ভিসার প্রায় সবগুলো ক্যাটাগরি যা আছে, 2 বছরের বেশি এগিয়েছে প্রায় সবগুলোই। হ্যাঁ, এবার আমরা জানি যে এর ফলে আমাদের হাজারো পরিবারের স্বপ্ন বাস্তবায়নের পথ একটা উন্মুক্ত হয়েছে। তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে F4 ক্যাটাগরি, বিশেষ করে F4 ক্যাটাগরি প্রায় 2 বছরের যে বড় জাম্পটি আমরা দেখছি, এই খবরটি অনেক পরিবারকে আশাবাদী করে তুলেছে। তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে এই যে অগ্রগতি ভিসা বুলেটিন মোতাবেক
তাতে করে যে প্রায়োরিটি ডেট 2 বছর এগিয়ে যাওয়ার অর্থ সাধারণভাবে একজন F4 অ্যাপ্লিকেন্টের জন্য কতটা আশ্বস্তির কারণ হবে, এবং যারা দীর্ঘদিন ধরে F4 এর জন্য অপেক্ষা করছেন তারা কিভাবে বুঝবেন যে তাদের প্রায়োরিটি ডেট এখন কারেন্ট হয়েছে কিনা, এই প্রশ্নগুলো তো থাকবেই। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, কারণ অনেকেই প্রশ্ন করবেন যে কোনটা কতটুকু এগিয়েছে। সুতরাং বলে দিই একটু, গত মাসের অর্থাৎ আগস্টের ভিসা বুলেটিনে কি ছিল এবং সেপ্টেম্বরে গতকালকে যেটা বেরিয়েছে সেপ্টেম্বরের ভিসা বুলেটিনে কতটা এগিয়েছে সেটা আমরা বলে দিই। যে F1 ক্যাটাগরি, যেটা আমরা সবাই জানি, F1 ক্যাটাগরি আনমেরিড সানস অ্যান্ড ডটার্স ইউএস সিটিজেন, অর্থাৎ ইউএস সিটিজেনদের যারা সিটিজেন নাগরিক আছেন তাদের অবিবাহিত ছেলে এবং মেয়ে ক্যাটাগরি সেটা F1 ক্যাটাগরি, সেটা গত মাসের যে ভিসা বুলেটিন আমরা দেখেছি সেখানে ছিল ডিসেম্বর 15, 2018, অর্থাৎ 2018 সালের ডিসেম্বরের 15 তারিখ ছিল ফাইনাল অ্যাকশন ডেট, যেটা আমরা দেখছি ডেট ফর ফাইনাল অ্যাকশন ফ্যামিলি স্পন্সর প্রেফারেন্স ক্যাটাগরি বা ক্লাস যেটাই বলি, সেটা কিন্তু এগিয়েছে এই মাসের অর্থাৎ গতকালকের ভিসা বুলেটিনে 22 জানুয়ারি 2020, অর্থাৎ যদি আমরা বছরের হিসাব করি 2 বছর 1 মাস 7 দিনের মতো এগিয়েছে। একসাথে এত বড় এগুলো গত কয়েক বছরে কিন্তু আমরা দেখিনি, যেটা এই মাসে বা এই গতকালকে যে ভিসা বুলেটিন বেরিয়েছে সেখানে আমরা দেখেছি। F2A ক্যাটাগরি, যেটি আমরা স্পাউসেস অফ চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ যারা গ্রিন কার্ডধারী আছেন, সেই গ্রিন কার্ডধারীর যাদের ছেলে মেয়ে যারা আছেন তাদের সন্তানদের যারা আছেন তাদের ক্ষেত্রে এটি যা আমরা দেখতে পাচ্ছি যে এটিও প্রায় 1 মাস বেরিয়েছে, কারণ এটা কারেন্ট আছে, এটা একেবারেই কারেন্ট বলা যেতে পারে। যে গত মাসে ছিল 22 জুলাই 2026, এ মাসে আমরা 22 আগস্ট 26, অর্থাৎ আগস্টের আজকে হচ্ছে 25 তারিখ, মানে একেবারেই এই মাস পর্যন্ত এটা কারেন্ট আছে। F2B, এটা আনম্যারিড সানস অ্যান্ড ডটার এবং 21 বছরের উপরে যারা আছেন পার্মানেন্ট রেসিডেন্টস, অর্থাৎ যারা গ্রিন কার্ড হোল্ডারের যে সমস্ত গ্রিন কার্ড হোল্ডার আছেন তাদের 21 বছর বয়সীর উপরের যে বাচ্চারা আছেন, অবিবাহিত ছেলে মেয়ে যারা আছেন, সেটা F2 ক্যাটাগরি, সেটির এগিয়েছে 1 বছর 7 মাস, অর্থাৎ গত মাসের যে ভিসা বুলেটিন ছিল সেটা 1 জানুয়ারি 2018 ছিল, এই মাসে এসে আমরা দেখছি 22 আগস্ট 2019, অর্থাৎ যদি আমরা সময় গণনা করি 1 বছর 7 মাসের মতো এগিয়েছে এক্ষেত্রে। এরপরে যেটা আমরা দেখছি F3 ক্যাটাগরি ম্যারিড সানস অ্যান্ড ডটার্স অফ ইউএস সিটিজেন, অর্থাৎ একজন আমেরিকান নাগরিক যারা আমরা আছি, সেই আমেরিকান নাগরিকের বিবাহিত ছেলে এবং মেয়ে, এই ক্যাটাগরিটা হচ্ছে F3 ক্যাটাগরি। এটা কিন্তু 2 বছর 5 মাস 7 দিন, অর্থাৎ প্রায় 2.5 বছরের মতো এগিয়েছে। যদি আমরা দেখি আগস্টের যদি ভিসা বুলেটিন দেখি, সেখানে ছিল 15 মার্চ 2012 সাল, 15 মার্চ 2012, অর্থাৎ 2012 সালের 15 মার্চ ছিল। এই বছরে এসেছে 22 অক্টোবর 2014, অর্থাৎ 2.5 বছরের মতো এটা এগিয়ে গেছেন। এটা অনেক বড় ব্যাপার। সবচেয়ে যেটা কাঙ্ক্ষিত, যেটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আপনারা করেন আপনাদের নিজেদের ভাই বোনদের কথা, F4 ক্যাটাগরির যে ইউএস সিটিজেনদের ভাই বোন যাদের জন্য আবেদন করা হয়ে থাকে, বছরের পর বছর আবেদন পড়ে আছে, সবাই আপনারা চিন্তিত থাকেন, প্রশ্ন করেন কতদিনে এগোবে। সেই হিসেবে যেটুকু আমরা দেখছি এটাও কিন্তু 2 বছর 1 মাস 22 দিন এগিয়েছে। যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে 2000 সেপ্টেম্বরেরটাই ছিল 1 সেপ্টেম্বর 2009, এই বছরে এসে দেখছি এই মাসের ভিসা বুলেটিন, অর্থাৎ গতকালকে যেটা বেরিয়েছে সেটা 22 অক্টোবর 2011, অর্থাৎ 2 বছর 1 মাস 22 দিন এগিয়েছে। সুতরাং এই মুহূর্তে যাদেরটা আমরা বললাম এই যে খুশির খবরগুলো 2 বছরের বেশি বেরিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন অনেকেই ওয়েলকাম লেটারটা পাওয়া শুরু করবেন। অ্যাটর্নি জান্নাতুল রহমান, আপনি বোধহয় কানেক্ট হয়েছেন, আপনি তাহলে এবার বলুন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমাকে কি প্রশ্নটা আরেকবার করা যাবে? কারণ আমি অনেক কিছু হয়তো মিস করে না, ফেলেছি। ওইটাই আমি আপনার অ্যাবসেন্সে বা আপনাকে যখন শোনা যাচ্ছিল না তখন কোন ক্যাটাগরি কতটা এগিয়েছে, অর্থাৎ গত মাসে আগস্টে কত তারিখ পর্যন্ত ছিল এবং সেপ্টেম্বরে কত তারিখ পর্যন্ত এগিয়েছে, এইটার তুলনামূলক বিশ্লেষণ করে দেখিয়েছি যে কোনোটা 2 বছর, কোনোটা 1 বছর এরকম এগিয়েছে। তার মধ্যে তিনটা F1, F3 এবং F4 এগুলো প্রায় 2 বছর করে বেশি করে এগিয়েছে এবং F2 এতে একেবারে কারেন্ট 22 আগস্ট আছে, আর তা আজকে 25 তারিখ, একেবারেই কারেন্ট আছে। আর F2B 1 বছর 7 মাস এগিয়েছে, এটুকুন বলেছি। এখন আপনি যদি কিছু বলেন, এবং এরপর ডেট অফ ফাইলিং স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু যথেষ্ট এগিয়েছে, এটাও আপনি বলতে পারেন। হ্যাঁ, আমরা এটার পাশাপাশি যেটা হচ্ছে কি প্রায়োরিটি ডেটের পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি এখন বর্তমানে যে ফাইলিং ডেট, ফাইনাল অর্থাৎ হচ্ছে কি ডকুমেন্টেশন গুলো সাবমিশনের যে একটা ডেট রয়েছে, সেই ডেটও আমরা দেখলাম এখন প্রত্যেকটা ভিসা ক্যাটাগরিতে এগিয়েছে। বাট এখানে একটা বিষয় হচ্ছে কি, যদিও আমরা বলছি এটা একটা গুড নিউজ, অনেক বেশি এগিয়েছে, তাই বাট এখানে একটা বিষয় যেটা সবারই কনসেন্ট্রেশন রাখা উচিত, সেটা হচ্ছে কি যদিও বা এটা অনেকখানি এগিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপ্লিকেশন যেগুলো সাবমিট হয়েছিল 2007-এ, 2008-এ, কিন্তু এখনো পর্যন্ত ভিসা কিংবা ইন্টারভিউর জন্য এখনো স্কেজুল হয় নাই, কিংবা স্কেজুল হয়েছিল কিন্তু এখনো ভিসা মাঝখানে পজ থাকার কারণে ভিসাটা ইস্যু হয় নাই। কিন্তু তাইলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কি যেটা 2007-8-এ কিংবা 9-এ অ্যাপ্লিকেশন হয়েছিল সেটার এখনো ভিসাটা এখনো দেওয়া হয় নাই, কিন্তু তাইলে 2011-এ যে কিভাবে এটা এখন কারেন্ট হচ্ছে, ইন্টারভিউটা কিভাবে স্কেজুল করবে? সো আমি মনে করি এটা একটা অনেক বড় একটা কোয়েশ্চেন এবং অনেকটা বিষয়টা ভাবারও অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি যদিও আমরা এখন দেখতে পাচ্ছি 2011-এ গেছে, কিন্তু এমনও হতে পারে নেক্সট মান্থে হয়তো এটা আবার ডেটটা হয়তো আবার স্থির হয়ে যেতে পারে, আবার পিছনেও ব্যাক করতে পারে, রিগ্রেসড হতে পারে। রিজনটা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন গুলো সাধারণত তার ইন্টারভিউ জন্য স্কেজুল করা থাকে, এটার মেইন হচ্ছে কি ইয়ারলি কতজন অ্যাপ্লিক্যান্টকে তারা ইন্টারভিউ জন্য স্কেজুল করবে, এরকম একটি প্ল্যান তাদের মধ্যে থাকে। লাস্ট যেহেতু এই কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যেহেতু অনেকখানি ভিসা পোস্ট ছিল, যার কারণে অনেক আনইউজড কিন্তু বর্তমানে ভিসার নাম্বার রয়েছে, এবং যার কারণে এটা হয়তো এটা এগিয়েছে, বাট তার মানে এই নয় যে কি ওরা এবল হবে এই মাসের মধ্যে 2011 পর্যন্ত ইন্টারভিউ স্কেজুল করাটা। এটা হয়তো প্র্যাকটিক্যালি এটা পসিবল নাও হতে পারে। আর যেটা কারেন্ট ডকুমেন্টেশন সাবমিশনের যে ডেট রয়েছে, এটা স্পেসিফিক্যালি কোন ক্যাটাগরির জন্য এইটা অ্যাপ্লিকেশনটা কোনো পার্সন যদি করে থাকে, সেই অ্যাপ্লিকেশনটার উপর বেস করে কিন্তু ক্যাটাগরিটা ভ্যারি করে থাকে। তো সেই ক্ষেত্রে ক্যাটাগরিটা ডিপেন্ড করবে হচ্ছে কি কোনো পার্সন যদি কোনো অ্যাপ্লিকেশন করা থাকে F4 ক্যাটাগরিতে, সেটা একরকমের একটা ডেট থাকবে। তারপর হচ্ছে কেউ যদি অ্যাপ্লিকেশন করা থাকে ছেলে মেয়ের জন্য, কিংবা কেউ যদি অ্যাপ্লিকেশন করা থাকে ম্যারিড চাইল্ডের জন্য, কিংবা সিবলিং, এই যে অ্যাপ্লিকেশন গুলো হয়ে থাকে ভ্যারি করে থাকে, সেটার উপর বেস করে কিন্তু ডেটটাও চেঞ্জ হবে। সো তাদের প্রায়োরিটি ডেটের পাশাপাশি তাদেরকে এটাও দেখতে হবে তাদের কোন ক্যাটাগরির আন্ডারে তাদের ডকুমেন্টেশন গুলো এখন বর্তমানে সাবমিশনের ডেট রয়েছে। অনেক সময় দেখা যায় অনেকে লেটার কিংবা যে নাম্বার কিংবা যে প্রসেসটা মাধ্যমে যেতে হয় ডকুমেন্টেশন গুলো সাবমিশনের জন্য, সেই প্রপার প্রসেসটা হয়তো ইউএসসিএস থেকে কনভে করা হয় না, দেওয়া হয় না। তাহলে সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে কি ইউএসএস এর সাথে এই বিষয়ে যোগাযোগ করা, এবং তাদের যদি কারেন্ট ডেট হয়ে থাকে তাদের ডকুমেন্টেশন সাবমিশনে, তাহলে সেক্ষেত্রে প্রপার ওয়েতে যদি এটা ইউএসএস কিংবা কনসুলার প্রসেসের সাথে যদি কমিউনিকেট করা হয়ে থাকে, হয়তো তারা এটা অন টাইমে করতে পারবে। কারণ হচ্ছে কি যে ভিসাটা তাদের যে কারেন্ট হচ্ছে সেটা এমনও হতে পারে তার ডকুমেন্টেশন গুলো প্রপার অন টাইমে সাবমিট না হওয়ার কারণে, কিংবা ডকুমেন্টেশন গুলো দেরিতে ডিকি হওয়ার কারণে, কোয়ালিফাইড হওয়ার কারণে ইন্টারভিউ ডেটটাও হয়তো দেখা যাবে প্রায়োরিটি ডেট কারেন্ট থাকা সত্ত্বেও কিন্তু ওই টাইমের ভিতরে ইন্টারভিউ স্কেজুলিংটা নাও পেতে পারে। কারণ এমবিসির নিয়ম হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। যদি ইভেন দো কারেন্ট রয়েছে ভিসার জন্য, কিন্তু ডকুমেন্ট
ডকুমেন্টেশন যদি কোয়ালিফাইড না হয়ে থাকে, অল ডকুমেন্টেশন যদি স্যাটিসফ্যাক্টরি ওয়েতে সাবমিট না হয়ে থাকে, হয়তো দেখা যেতে পারে যারটা আগে সাবমিট হয়েছে তার অ্যাপ্লিকেশনটা এগিয়ে যাচ্ছে, যদিও বা তার প্রায়োরিটি ডেটটা আরো পিছনে রয়েছে। সো সেটাও ইম্পর্টেন্ট এই মুহূর্তে দেখার বিষয়। আর যেটা অবশ্যই এটা অনেক সারপ্রাইজিং যে কি F4 ক্যাটাগরি অনেকদিন ধরে যেটা অনেক স্লো ছিল, সেটা সাডেনলি অনেক লম্বা টাইম ধরে একটা বিগ একটা গ্যাপ দিয়ে এটা এগিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা যাদের সিবলিং অ্যাপ্লিকেশন গুলো পেন্ডিং রয়েছে তাদের জন্য এটা অনেক বড় একটা গুড নিউজ বর্তমানে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। আমি একটু আপনার পক্ষে বলে দিই ডেট অফ ফাইলিং, যেটা ফ্যামিলি স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশন কোনটার কতটুকু এগিয়েছে, যেহেতু আমরা ফাইনাল অ্যাকশনটা বলেছি সেক্ষেত্রে ফাইলিংটাও একটু বলে দিই। সেটা হলো যে F1 ক্যাটাগরি, যেটা গত মাসে ছিল 15ই জুন 2019, সেটা কিন্তু 8 মাস এগিয়েছে, এখন 1 ফেব্রুয়ারি 2020 সাল। F2A ওটাও কারেন্ট আছে, এটাও কারেন্ট আছে, অর্থাৎ একেবারেই বর্তমান মাস পর্যন্ত আছে। F2B এটা 8 মাস এগিয়েছে, গত মাসে যেটা ছিল 1 জানুয়ারি 2019, 8 মাস এগিয়ে এটা 1 সেপ্টেম্বর 2019 হয়েছে। F3 যেটা সেটা 1 বছর 8 মাস এগিয়েছে, অর্থাৎ মার্চ, যেটা গত মাসেরটা ছিল 1 মার্চ 2013, এবার এসেছে 1 নভেম্বর 2014, অর্থাৎ 1 বছর 8 মাস। এবং যেটা F4 ক্যাটাগরি, ভাই বোনের যে ক্যাটাগরি, সেটাও 1 বছর 5 মাস এগিয়েছে, গত মাসেরটাই ছিল 22 জুন 2010, এটা 1 বছর 5 মাস এগিয়ে 1 নভেম্বর 2011 সাল হয়েছে। সুতরাং এটা অবশ্যই হয়তো আমাদের কথা হচ্ছে যে যেটুকুন সময় এই যে একটা এখন যে প্রায়োরিটি ডেটের মধ্যে আসছে বা অনেকে ওয়েলকাম লেটার পাবেন, সেক্ষেত্রে এটা পেলেও একটা মানসিক স্বস্তি শান্তি তো অনেকেই পাবেন। তারপরে একসময় ভিসা তো দেবেই, যতই যে সংখ্যা হোক বা যেটাই হোক না কেন, স্লট খালি হওয়ার সাথে সাথে নিশ্চয়ই ডাকবে, কেউ না কেউ তো পাবে, যারা পাবে তারা তো ভাগ্যবান হবে। হয়তো কারো যেগুলো যে আপনি বললেন 2007 বা 2018 অনেকেই পায়নি, তাদের হয়তো ওয়ান্টিং ছিল বা হয়তো এগুলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে ফেলে দিয়েছিল, কাগজপত্র ওয়ান্টিং ছিল, ঠিকমতো দেয়নি, সে কারণে এরকম হতে পারে কিছু মানুষের। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি বা দেখি, তাহলে এই যে ইমিগ্রেশনের যে খুবই কঠিন একটা অবস্থা চলছিল অনেকেই বলেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই প্রশাসনের এই বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে ইমিগ্রেশনের এই বিষয়টি যথেষ্ট গতি পেয়েছে, বিশেষ করে ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশনগুলো আছে সেটার ক্ষেত্রে তো অবশ্যই এটা ধন্যবাদ বা এটা একটা সুখকর খবর নিশ্চয়ই আমরা বলতে পারি। আপনি এই সম্পর্কে আর কি কিছু বলবেন আমাদের দর্শকদের জন্য? যে অ্যাপ্লিকেশন গুলো, তা অনেকের হয়তো এটাও একটা প্রশ্ন থাকতে পারে যে কি যাদের এখন অ্যাপ্লিকেশন গুলো বর্তমানে ইন্টারভিউ একবার হয়ে গিয়েছে, কারেন্টলি যেহেতু এটা ভিসা পজ টা লিফটেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে হয়তো ফিউচারে তাদের অ্যাপ্লিকেশন গুলো কি পুনরায় তাদের আবার ডকুমেন্টেশন কিংবা কোনো কিছু প্রসেস করতে হবে কিনা, কিংবা পুনরায় কি তাদের ইন্টারভিউর জন্য স্কেজুল করবে কিনা। তবে এই বিষয়টা এখনো ক্লিয়ার না যে কি অ্যাপ্লিকেশন গুলো পুনরায় কি লাগবে, কারণ ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে এখনো পর্যন্ত যদিও বা তারা রেকর্ড এখন ইন্টারভিউ স্কেজুল করে ভিসা ইস্যু করার জন্য, বাট ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে কিন্তু এখনো ফর্মালি হয়তো দেখা গিয়েছে লোকাল পর্যায়ে এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন এখনো যায়নি। আর রিসেন্টলি আমরা এটাও দেখতে পাচ্ছি অনেক ভিসার ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে, যেটা সাধারণত সেপ্টেম্বরে যাদের ভিসা ইন্টারভিউ ছিল তাদের অনেকগুলো ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে। এটাও হয়তো এফেক্ট হতে পারে ভিসা ইস্যুয়েন্সের ক্ষেত্রে, কারণ যেহেতু অ্যাপ্লিকেশন ইন্টারভিউটি ক্যান্সেল হচ্ছে, হয়তো ফিউচারে আবার স্লট অ্যাভেলেবল হবে, আবার স্কেজুল করা হবে। তো বিষয়টা হচ্ছে কি, যে কারণে এখন ভিসা ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে, তার মধ্যে ওয়ান অফ দি বিগ রিজন হচ্ছে কি পাবলিক চার্জের ম্যাটারটা কিভাবে অফিসাররা এটা ডিল করবে, কিংবা পাবলিক চার্জের বিষয়ে তাদের যথাযথ ট্রেনিং এর যে প্রয়োজনীয়তাটা রয়েছে, সেই ট্রেনিংটা কি তারা প্রপার পাচ্ছে কিনা, তার জন্যই অফিসারদেরকে এক্সটেন্সিভ ওয়েতে ট্রেনিং করানো হচ্ছে। এবং যার কারণে হয়তো সামনে অনেকে এটাও দেখতে পারে যে কি তাদের ইন্টারভিউ ক্যান্সেল হতে পারে। বাট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে খুব বেশি চিন্তার কোনো কিছু নাই, তারা এখন যে ভিসাগুলো ইন্টারভিউ ক্যান্সেল হবে, তার সামনে এটার কিন্তু পুনরায় রিস্কেডিউল করা হবে।
অনেক ধন্যবাদ। আর একটি প্রশ্ন তাহলে আপনাকে আমি করতে চাই যে F4 বেনিফিশিয়ারি বা পিটিশনারের পারিবারিক পরিস্থিতিতে, যেমন সেটা হতে পারে কারো বিয়ে, সন্তানদের বয়স 21 বছরের হওয়া বা 21 বছরের বেশি হয়ে যাচ্ছে বা কাছাকাছি এসেছে, এরকম পিটিশনারদের সিটিজেনশিপ বা মৃত্যুর মতো কোনো পরিবর্তন ভিসা কেসের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? যদি যদি আমরা ফার্স্ট দেখে থাকি অ্যাপ্লিকেশন যাতে বেনিফিশিয়ারি রয়েছে এবং তারা যদি এইজ আউট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা এখন বর্তমানে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে কি ফর্মালি তারা কিন্তু ইন্টারভিউ স্কেজুল করে থাকেন এবং ডকুমেন্টেশনও প্রপার ওয়েতে সাবমিট করতে হয়, কিংবা যে এমবেসির জন্য যে রেকর্ড পেমেন্ট রয়েছে সেটাও পে করতে হবে, এবং যখন অ্যাকচুয়ালি ইন্টারভিউতে যাওয়া হবে তখনই কিন্তু অফিসার এটা ডিটারমাইন করবে যে কি এক্স্যাক্টলি ওই বেনিফিশিয়ারি কি এজ আউট হয়ে গিয়েছে নাকি বেনিফিশিয়ারি ভিসার জন্য এলিজিবল। তবে সেই ক্ষেত্রে এটার এটা এটা পুনরায় কিংবা এটার অবজেক্টিভ ওয়েতে এটা ডিটারমাইন করার যে সোল পাওয়ারটা রয়েছে বর্তমানে সেটা হচ্ছে অফিসারের উপরে। অফিসার যদি ডিটারমাইন করে থাকে যে কি এই পার্সনটা ভিসা এজ আউট হয়ে গেছে, কিন্তু অফিসার যদি ডিটারমাইন করে থাকে তারা চাইলে যে কোনো স্টেপ কিংবা যে কোনো সিদ্ধান্ত আফটার ইন্টারভিউ তারা নিতে পারেন। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্নটি করতে চাই, যেহেতু আমরা প্রায়োরিটি ডেটের কথা আপনি বলেছেন, যারা এই F4 ক্যাটাগরি প্রায়োরিটি ডেট যাদের সামনে চলে এসেছে বা আসার অপেক্ষায় আছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি পরামর্শ কি থাকতে পারে যে এখনই কোন কোন ডকুমেন্টস বা লিগ্যাল প্রিপারেশনগুলো তাদের সম্পন্ন করতে হবে বা প্রস্তুত রাখতে হবে ভবিষ্যতে সময় বাঁচানোর জন্য, যদি একটু বলেন। এই ক্ষেত্রে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি সিভিল ডকুমেন্টেশন সাবমিট করা, স্পন্সর ডকুমেন্টেশন সাবমিট করা। কারণ আপনার আপনার হয়তো দেখা যেতে পারে আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট, বাট যদি ডকুমেন্টেশন গুলো যদি কোয়ালিফাইড না হয়ে থাকে, যথাযথ ডকুমেন্টেশন যদি সাবমিট না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নাম্বার ওয়ান থিং সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে আপনার পরবর্তী যাদের ডকুমেন্টেশন গুলো কোয়ালিফাইড হয়েছে তাদের হয়তো ইন্টারভিউটা স্কেডিউলটা আগিয়ে যেতে পারে। আর আমরা রিসেন্টলি এটাও দেখতে পাচ্ছি এখন এমবেসিতে কিন্তু 2 স্টেপে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। ফার্স্ট হচ্ছে কি আপনার ডকুমেন্টেশন গুলো সবকিছু আছে কিনা সেটা দেখে, যেমন বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আদার যে রিকোয়ার্ড ডকুমেন্টেশন, তারপর হচ্ছে কি বায়োমেট্রিক, তারপর হচ্ছে কি মেডিকেল, এই ডকুমেন্টেশন গুলো তারা দেখবে এগুলো কি ঠিকভাবে আসছে কিনা। যদি এটা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড যে ইন্টারভিউটা স্কেডিউল করা হয়ে থাকে সেই ইন্টারভিউটা কিন্তু তারা স্কেডিউল করছে না, তখন তারা পুনরায় বলে থাকে যে কি তোমার এই স্পেসিফিক ডকুমেন্টেশনে কিংবা এটা এখানে অ্যাভেলেবল নাই, সাবমিট করো কনসুলার প্রসেসের ওয়েবসাইটে গিয়ে আবার সাবমিট করো। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মাঝখানে একটা লং একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে, পুনরায় আপনাকে আবার কনসুলার প্রসেসে ডকুমেন্টেশন সাবমিট হতে পারে এবং দেখা যাচ্ছে পরবর্তীতে আবার ইন্টারভিউ স্কেডিউল করতে পারে। তো সেই ক্ষেত্রে টাইমটা কিন্তু সময়টা কিন্তু চলে যায়। তো সেই জন্য মাথায় সমস্ত ডকুমেন্টেশন যেন একসাথে থাকে এবং এভেলেবল থাকে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা পাবলিক চার্জের ক্ষেত্রে সবসময় চলে আসে সেটা হচ্ছে কি স্পন্সর ডকুমেন্টেশন। এবং এখন যেহেতু পাবলিক চার্জের বিষয়টা অফিসাররা সাবজেক্টিভলি 1 by 1 কেস বাই কেস ডিটারমাইন করবে, তাহলে সেই ক্ষেত্রে স্পন্সরের এলিজিবিলিটি কতটুকু রয়েছে অ্যাপ্লিকেশনের স্পন্সর করার জন্য, সেই এলিজিবিলিটি প্রুফ হিসাবে স্পন্সরের ফিনান্সিয়াল ডকুমেন্টেশনস গুলো এবং হচ্ছে কি স্পন্সরের লিগ্যাল স্ট্যাটাসের ডকুমেন্টেশন গুলো, এই ডকুমেন্টেশন গুলো সবসময় আপডেট থাকতে হবে কনসুলার প্রসেস ওয়েবসাইটে। এবং এটা যদি আপডেট না থেকে থাকে, অনেক সময় দেখা যেতে পারে ইভেন ইন্টারভিউ দিনও যদি আপডেট না থেকে থাকে, পুনরায় তারা আবার ব্যাক করে বলে যে কি আবার ডকুমেন্টেশন গুলো আপলোড করে আসো, যেটা সেম আবার পুনরায় দেখা যায় কি এটা পুনরাবৃত্তি করতে পারে। তো সেই জন্য সমস্ত ডকুমেন্টেশন আপ টু ডেট থাকাটা হচ্ছে কি এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা বিষয়টি পরিষ্কার করার জন্য। আমরা ভিসা বুলেটিন মোতাবেক, সুপ্রিয় দর্শক, যে ভিসা বুলেটিন মোতাবেক ফ্যামিলি বেসড যে সমস্ত ইমিগ্র্যান্ট ভিসা আছে এবং সেগুলোর যে ক্যাটাগরিক্যালি আমরা জানিয়ে দিয়েছি কোনটা কতটা এগিয়েছে, কিন্তু এটার সাথে জড়িত রয়ে গেছে যে শুধু এগুলোই হবে না, ভিসা আমাদের পাওয়া
হওয়াটাও দরকার। সেক্ষেত্রে 75টা দেশের, বাংলাদেশ সহ 75টা দেশের উপরে যে ভিসা পজ রয়ে গেছে সেটিরও একটি খবর আছে। আমরা দেখেছি গত 21 তারিখে আমরা এই আমাদের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট একটি আমরা দেখেছি যে এটা এই আদেশটা যেটা স্থগিত করা ছিল সেটা বাতিল করেছে। এর ফলে স্টেট ডিপার্টমেন্ট আবার স্বাভাবিক নিয়মে ভিসা প্রসেসিং শুরু করতে পারে বা করতে হবে। এই ধরনের কোনো আইনগত আর সমস্যা না থাকলেও আমরা দেখেছি যে ইউএস গভর্নমেন্ট বিশেষ করে 9th ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিলসে আপিল করার একটা অঙ্গীকার করেছে। সুতরাং যে কোনো মুহূর্তে এটা যদি আপিল হয়ে যায় এই ভিসা পজটা হয়তো আবার স্থগিত হয়ে যেতে পারে। সেটি নিয়ে আমরা কথা বলবো। তো অনেকক্ষণ ধরে দর্শকদেরকে আমরা লাইনে রেখেছি, তাদের প্রশ্নগুলো নেব, তারপরে সেখানে যদি সময় থাকে নিশ্চয়ই এই বিষয়ে প্রশ্ন করব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ব্রঞ্জ থেকে বলছি। আমার নাম সাইফুল। জি, যে আমার আপুকে একটা প্রশ্ন করার ছিল। আমি তো 2013-তে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি, ওদের ডিএনএ নেওয়া হয়েছে, এখন আর কয় বছর লাগতে পারে? আপনাকে তো এর ব্যাপারে কিন্তু বলেছি। যাই হোক, তারপরে অ্যাটর্নি জান্নাতুল রুমা। 2013-তে যেহেতু অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, তাহলে ওনার অ্যাপ্লিকেশনটা এখনো প্রায়োরিটি ডেট কারেন্ট হয় নাই, যার কারণে ওনাকে হয়তো আরো টাইম ওয়েট করতে হতে পারে। আর তাছাড়া যেহেতু ভিসা বুলেটিন এখন অনেক লম্বা একটা জাম্প হয়েছে, তো সেক্ষেত্রে হয়তো সামনে এটা আরো দ্রুত হবে, কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্টলি সার্টেনলি বলা যায় না আর কতদিন লাগতে পারে। ইন দ্য মিন টাইম সবসময় খেয়াল রাখতে হবে কোনো ইমেল যেন এমবাসি থেকে আসলে এটা ফলো আপ করতে হবে, এবং পাশাপাশি কোনো ডকুমেন্টেশন কিংবা কোনো আপডেট যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এমবাসির সাথে কিংবা কনসুলার প্রসেসের ওয়েবসাইটে কিংবা প্রপার গাইডেন্সের মাধ্যমে এটা সামনে যেন এটার কোনো ডকুমেন্টেশন কোনো কিছু যেন ল্যাকিংস না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ জনাব সাইফুল, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা বলেছি যে এটা চলছে 2011 অক্টোবর এসেছে, তো যদি আবার এই রকমই সামনের মাসের ভিসা বুলেটিনও 2 বছরে এগিয়ে যায় তাহলে আপনারটা কাছে চলে আসবে, প্রায়োরিটি ডেট কাছে চলে আসবে। সুতরাং যে সবসময় খেয়াল রাখবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি নিউ জার্সি থেকে বলতেছি। আমার নাম আসমা। জি, আমি আমার ছেলের জন্য কথা বলতে চাইতেছি। আমার ছেলে গত বছর বিয়ে করছে বাংলাদেশে গিয়ে জানুয়ারিতে। জি, ও বাংলাদেশ থেকে আসার পরে ও অ্যাপ্লাই করছে ওর ওয়াইফের জন্য মার্চে। ও সিটিজেন। জি, তো এখনো পর্যন্ত আমরা কোনো অ্যাপ্রুভিং লেটার বা কোনো কিছু পাইনি। আমরা ইমেল চেক করতেছি, আজকেও চেক করছি। এটা আসলে কি? গতকালকে নিউজটা আমরা পেয়েছি। জি, এখন কি করণীয় সেটাই জানতে চান, এই তো? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি জান্নাতুল রুমা। অ্যাপ্লিকেশনটা যেহেতু করেছেন ইউএস সিটিজেন, তাহলে সেক্ষেত্রে এটা ভিসা বুলেটিনের মাধ্যমে না, এটা অলওয়েজই কারেন্ট হয়ে থাকে ইউএস সিটিজেন আর স্পাউসের জন্য। তবে সেই ক্ষেত্রে এই মুহূর্তে I-130 অ্যাপ্লিকেশন যেটা ফাইল করা হয়ে থাকে সেটাতে আগে সময়টা একটু কমই নেওয়া হতো। এটা দেখা যেত 4 মাস থেকে 1 বছরের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যেত, কিন্তু কারেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে I-130 অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেকটাই সময় নেওয়া হচ্ছে, অ্যারাউন্ড 18 মান্থস লাগছে। এমন না যে কি সব অ্যাপ্লিকেশনের সেম নিয়মে অ্যাপ্রুভ হয়ে থাকে, অনেক সময় কিছু আগেও অ্যাপ্রুভ হয়ে থাকে, কিছু পরেও অ্যাপ্রুভ হয়ে থাকে। তবে সেক্ষেত্রে এখন টাইমটা একটু স্বাভাবিকভাবে একটু বেশি টাইমে নিচ্ছে। ইন দ্য মিন টাইম যদি কোনো আপডেটেড যদি কোনো কন্টিনিউয়েশনে, ম্যারেজ কন্টিনিউয়েশনে যদি জয়েন্ট কোনো প্রুফ যদি আরো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ডকুমেন্টেশনগুলো সবসময় ইউএসএস কে যদি সাবমিট করা হয়ে থাকে, সেন্ড করা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় অ্যাপ্রুভালটা অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ আসমা, আশা করি উত্তর পেয়েছেন। আপনি কেবল জানুয়ারি মাসে করেছেন, আরেকটু অপেক্ষা করুন, নিশ্চয়ই সময় মতো আপনার সুখবর নিশ্চয়ই আসবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার 2টা প্রশ্ন ছিল। করুন। প্রথম প্রশ্ন হচ্ছে 2016 সেপ্টেম্বরে আমি আমার ভাই বোনের জন্য আবেদন করি, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার ফাইল নাই। এর জন্য কি আমি অপেক্ষা করব না কিছু করণীয় আছে? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
আমার একটা স্পেশাল বাচ্চা আছে, ওর জন্য যদি সোশিয়াল সিকিউরিটি থেকে কোনো ক্যাশ বেনিফিট নেই, এতে কি আবার ভাই বোন আসতে কোনো অসুবিধা হবে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি জান্নাতুল রুমা। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে কি 2016 যেহেতু সিবলিং অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে এটার টাইমটা হয়তো আরো অনেক বেশি লাগতে পারে, বাট এই মুহূর্তে আমরা প্রায়োরিটিটা না দিকে আমাদেরকে এই মুহূর্তে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালটা। ফার্স্ট স্টেপ হচ্ছে কি আপনার I-130 ফ্যামিলি পিটিশনের অ্যাপ্রুভালটা। অ্যাপ্রুভাল হওয়ার পরেই হচ্ছে কি আপনার ডকুমেন্টেশন, এরপরে হচ্ছে কি আপনার ইন্টারভিউ স্কেজুলের জন্য। যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী যে স্টেপগুলো এগুলো হয়তো ভিসা বুলেটিন অনুযায়ী নাও হতে পারে, লেট হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু এটা 2016 অ্যাপ্লিকেশন করা হয়েছে, অলমোস্ট অ্যারাউন্ড 10 ইয়ার্স কিংবা মোর দেন 10 ইয়ার্স হয়ে গিয়েছে। তো আমি যেটা অ্যাডভাইস করব সেটা হচ্ছে কি এমবাসির সাথে কমিউনিকেট করা এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পাশাপাশি চেক করা। অনেক সময় অনেকে দেখা যায় যেহেতু লং টাইম লাগে, অ্যাপ্লিকেশন করার পরে অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, প্রপার ওয়েতে অ্যাড্রেসটা হয়তো চেঞ্জ নাও হতে পারে। ইউএসসিএস এ ওরা হয়তো অনেক ডকুমেন্টেশন চাইতে পারে, কিংবা আরো দেখা যেতে পারে অ্যাপ্লিকেশনটা কোন অ্যাকশন নিয়েছেন, সেই ক্ষেত্রে দেখা যায় ডিফারেন্ট একটা অ্যাড্রেসে লেটারগুলো সেন্ড হয়ে যায়। জি, আর উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটি যদি বলতো, ওনার একটা স্পেশাল নিড বাচ্চা আছে, তার ব্যাপারে যদি কোনো পাবলিক চার্জ নিয়ে থাকে সেক্ষেত্রে উনি যে ভাই বোনদের জন্য আবেদন করেছেন সেটার উপরে কোনো প্রভাব পড়বে কিনা। সো এর মুহূর্তে যেহেতু অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং রয়েছে, উনি যদি এই মুহূর্তে কোনো গভর্নমেন্ট কোনো বেনিফিট কিংবা কোনো কিছু নিয়ে থাকে, এটা এখনো পর্যন্ত আরো লং টাইম রয়েছে, সেই বিষয়টা পাবলিক চার্জের বিষয়টা টেস্ট করার জন্য, ওনার স্পন্সরশিপের জন্য। কারণ এটা সাধারণত তারা লাস্ট 3 ইয়ার্সের টেক্স ফাইল কিংবা ফিনান্সিয়াল ডকুমেন্টেশন কিংবা লাস্ট 3 ইয়ার্সের যদি কোনো বেনিফিট নিয়ে থাকে সেই ক্ষেত্রে ওটা যাচাই বাছাই করা হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা যেহেতু এখন অ্যাপ্রুভালের পর্যায়ে যায় না কিংবা আরো লং টাইম রয়েছে, তাহলে সেক্ষেত্রে উনি এই মুহূর্তে যদি কোনো বেনিফিট না নিয়ে থাকে তাহলে এটা ফিউচারে গিয়ে ওই সময় হয়তো এটার কোনো এফেক্ট নাও পড়তে পারে, যেহেতু এটা কারেন্টলি কোনো এফেক্ট এই মুহূর্তে পড়ছে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার নাম নারায়ণ আচার্য, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমার ছেলে 2008-এ বোনের জন্য অ্যাপ্লাই করছে, জি, কিন্তু টাকা টুকা সবই নিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা ডাকতেছে না বা মেডিকেলের কোনো ডাকে নাই। সম্পূর্ণ ফিস্টি সব দেওয়া হয়ে গেছে। ফি দিয়েছেন? কতদিন লাগতে পারে, কি ব্যাপার? এতদিন তো লাগার কথা না, কারণ 2008 আর এটা 2011 এখন। যাই হোক, এটাই প্রশ্ন আপনার? হ্যাঁ, এটা কিংবা ডকুমেন্টেশন গুলো কখন ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে, কোন সালে হয়েছে? ডিকিউ কবে হয়েছে আপনার? হ্যাঁ, ডিকিউ ডকুমেন্টারি 2008-এ, জি, 2008-এ অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা আমরা আগেও বলছিলাম, যদিও বা এখন কারেন্টলি 2011, অনেক সময় দেখা যাচ্ছে কি এখন 2008-9 যে অ্যাপ্লিকেশন গুলো অনেক ক্ষেত্রে এখনো ইন্টারভিউ স্কেজুল করা হচ্ছে না, যেটার কারণ ওয়ান অফ দি মোস্ট কমন রিজন হচ্ছে কি আপনার ডিকিউটা লেট করে হওয়াতে। যেহেতু এটা 8 মাস আগে ডিকিউটা হয়েছে, এমন দেখা গেছে ওনার আগে যে অ্যাপ্লিকেশন গুলো ডিকি হয়েছে এগুলো হয়তো এখনো ইন্টারভিউ স্কেজুলটা এখনো হয় নাই অনেক ক্ষেত্রে, এবং যেটা হচ্ছে উনিও রতে আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ যাবে। যেগুলো ওনার আগে ডিকিউ হয়েছে, যদি বা প্রায়োরিটি ডেট ওনার পরে হতে পারে, কিন্তু ওনার আগে যদি কোনো অ্যাপ্লিকেশন ডিকিউ হয়ে থাকে ওনাদেরকে আগে স্কেজুল করবে, তারপরে ওনারটা স্কেজুল করা হবে। জাস্ট বিকজ ওনার প্রায়োরিটি ডেট কারেন্ট তার মানে এই নয় যে কি ওনাকে ডিকিউ হওয়ার সাথে সাথে ওনার ইন্টারভিউ স্কেজুল করবে। তো সেই ক্ষেত্রে ওনাকে ওয়েট করতে হবে আনটিল ওনার আগে যাদের ইন্টারভিউ অ্যাপ্লিকেশন গুলো ডিকিউ হয়েছে সেগুলো ইন্টারভিউ প্রসেসটার পরে কিন্তু পরবর্তীতে ওনার ইন্টারভিউটা স্কেজুল করা হবে। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে ওনাকে আরো কয়েক মাস আরো ওয়েট করতে হতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিছুদিন আর অপেক্ষা করতেই হবে আপনাকে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি রাশেদ বলছিলাম জামাইকা থেকে। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি B1 B2 বিষয়ে আমি 2022 সালে ডিসেম্বরে আসছি। জি,
এখন হঠাৎ করে আজকে একটা ঢাকা এম্বাসি থেকে একটা মেসেজ পেলাম, ভিসা ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা। এক্ষেত্রে আমি অ্যাসাইলাম করছি এখানে, এক্ষেত্রে কোনো এফেক্ট করবে কিনা? এখানে অ্যাসাইলাম করেছেন, কোন এফেক্ট করবে কিনা? অ্যাটর্নি জান্নাতুল রুমা, এই বিষয়টি আমরা আলোচনায় রেখেছিলাম, কিন্তু সময় অভাবে করতে পারবো না। অ্যাটর্নি জান্নাতুল রুমা। গতকাল স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি পলিসি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি 2016 থেকে 2026 পর্যন্ত যারা B1 B2 ভিসায় আমেরিকাতে এসেছেন এবং পরবর্তীতে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, তাদের যে ভিসাগুলো তারা রিভোক করবে। এবং সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কি B1 B2 ভিসার আপনার ইন্টেনশন হচ্ছে কি আপনি আবার ব্যাক করবেন আপনার কান্ট্রিতে, কিন্তু যেহেতু আপনি এখানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সেটা হচ্ছে কি আপনার ইন্টেনশনটা কাইন্ড অফ মিসরিপ্রেজেন্ট হয়ে গেছে। সেই জন্য এটার উপর বেস করে তারা সিদ্ধান্ত নিয়েছে অ্যারাউন্ড 2 লাখ ভিসা তারা রিভোক করবে। তার মধ্যে হয়তো আপনার অ্যাপ্লিকেশনটাও ওয়ান অফ দি অ্যাপ্লিকেশন হতে পারে, ভিসা হতে পারে, কারণ হচ্ছে কি আপনি আমেরিকাতে এসেছেন B1 B2 ভিসায় এবং পরবর্তীতে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এবং যার কারণে ওনাদের পলিসির মধ্যে সব ক্যাটাগরিতে আপনি রয়েছে, সেজন্য আপনার ভিসাটা রিভোক করেছে। এটা এখন অনেক কমন। আমরা আজকেও অনেকের কাছ থেকে শুনেছি তাদের ভিসা রিভোক হয়েছে, তারা অলরেডি এখন অ্যাসাইলামে রয়েছে। এখন সেকেন্ড বিষয় হচ্ছে কি এই ভিসা রিভোকেশনটা আপনার কারেন্ট স্ট্যাটাস কিংবা কারেন্ট অ্যাপ্লিকেশনে কতটা এফেক্ট পড়বে। জাস্ট বিকজ আপনার ভিসা রিভোক হয়েছে তার মানে এই নয় যে কি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল কিংবা টার্মিনেট কোনো কিছু হবে, এরকম কোনো কিছু নেই। আপনার ভিসাটা দরকার হচ্ছে কি আপনার ট্রাভেল করার জন্য, ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য। এরপরে আসতেছে হচ্ছে কি স্ট্যাটাস, আমেরিকাতে কোনো স্ট্যাটাস আছে কিনা। যেহেতু আপনি লং টাইম ধরে ইউএসএ তে রয়েছেন, অ্যাসাইলামে রয়েছেন, সেই জন্য আমি ধরেই নিচ্ছি আপনার এই মুহূর্তে অ্যাসাইলাম হচ্ছে কি স্ট্যাটাস হচ্ছে কি অ্যাসাইলাম সিকার। সো সেক্ষেত্রে আপনার ইমিডিয়েটলি আপনার জন্য কোনো ডিপোর্টেশন অর্ডার কিংবা আপনাকে রিমুভ করে দিবে এরকম কোনো কিছু ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে অ্যাকশন নেওয়া হয় না। যেটা করতে পারে সেটা হচ্ছে কি আপনার এগেইনস্ট হয়তো যে অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করেছেন এটা হয়তো ইউএসসিএস এ থাকতে পারে, আপনার জন্য হয়তো রিমুভাল প্রসিডিং তারা স্টার্ট করতে পারে, আপনার জন্য নোটিশ ইস্যু করতে পারে কোর্টে আপনাকে যাওয়ার জন্য কোনো একটা স্পেসিফিক ডেট স্পেসিফিক কোর্টে। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন ইউএসসিএস এ, সেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ডিফেন্সিভ আকারে অ্যাজ এ ডিফেন্সিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হিসেবে আপনাকে কোর্টে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রয়েছে যদি অ্যান্টি ইস্যু না করে থাকেন, তাহলে আপনি আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রয়েছে ইউএসসিএস এ আপনি সেটাতে প্রসেস হতে পারবেন। সো সুতরাং আপনার যে ভিসা রিভোক হয়েছে সেটার সাথে সরাসরি আপনার অ্যাসাইলামের কোনো সম্পর্ক নাই। আপনার অ্যাসাইলামটা এখন যেভাবে রয়েছে সেভাবে আপনি আপনার অ্যাসাইলামটা প্রসেস করতে পারবেন। আর যেহেতু ভিসা রিভোক হয়েছে সেই ভিসা রিভোকেশনটা আপনার ভবিষ্যতে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কি আপনার কি কারণে কিংবা কিভাবে ভিসাটা রিভোক হয়েছে। অ্যাজ লং এজ আপনার একটা এক্সপ্লেনেশন রয়েছে এবং এটার যেহেতু ইনফরমেশন গুলো স্টেট ডিপার্টমেন্টের কাছে থাকবে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছেও থাকবে, তাহলে সেক্ষেত্রে হয়তো ফিউচারে আপনার অ্যাসাইলাম ইন্টারভিউতে খুব বেশি চ্যালেঞ্জিং কোনো কিছু হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো করেন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। শুধুমাত্র একটি ছোট্ট প্রশ্ন 1 মিনিটের মধ্যে যদি জবাব দিতে পারেন, যেটি 75টি দেশের যে ভিসার যে পজ রাখা হয়েছিল, যেটা আমাদের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট যেটাকে স্থগিত করে দিয়েছে, সেটির ব্যাপারে আমরা দেখলাম যে স্টেট ডিপার্টমেন্ট আবার যে মানে 9th ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিলস এটা আপিল করার অঙ্গীকার করেছে। যদি করে থাকে কনসিকুয়েন্সেসটা কি হতে পারে? তো এটা 9th সার্কিটে হবে না, এটা হবে 2nd সার্কিটে, যেহেতু এটা এসডিএনওয়াই কোর্ট থেকে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এটার ডিসিশনটা আসছে। তো সেই ক্ষেত্রে যদি এটা আপিল করে থাকে, আপিলেও একটা সময় আছে অ্যারাউন্ড অক্টোবর হয়তো 20 অথবা 10, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই এই মুহূর্তে। তো 11 তারিখ সম্ভবত, সামনের মাসে 11 তারিখের মধ্যে করতে হবে। সো সেই যদি এটা আপিল করে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখন যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা ওভাবে চলবে। বাট স্টেট ডিপার্টমেন্ট এটাও বলেছে তারা স্টে অর্ডারের জন্য আবেদন করবে। যদি তারা স্টে অর্ডার যদি আবেদন করে থাকে তাহলে সেক্ষেত্রে পোস্টটা আনফরচুনেটলি থাকবে, বহালেই থাকবে। বাট যদি আপিলের আগে পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট কিন্তু লিগালি রিকোয়ার্ড এমবাসিদেরকে ইনস্ট্রাকশন দেওয়া অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার জন্য। বাট যদি আপিল করে থাকে, স্টে অর্ডারও নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পোস্টটা
ইফেক্টিভ থাকবে, অ্যাক্টিভেই থাকবে আনটিল আপিল থেকে যদি কোনো ডিসিশন না আসে ততদিন পর্যন্ত। তো সেক্ষেত্রে ধরুন যে আপিল করলো, কিন্তু এই যে ভিসা যে পজের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এইটাকে স্থগিত করলো না, মামলাটি শুনানি করলো, কিন্তু স্থগিতাদেশ যেটা করা আছে, স্থগিত করে দেওয়া আছে, সেটা হয়তো বহাল থাকলো। সেক্ষেত্রে কি এই আপিল শুনানি চলছে, আবার এদিকে আপিলটাকে যেটা স্থগিত করা হয়েছে এটা স্থগিত যদি না করে থাকে, তাহলে কি ভিসার কার্যক্রম কি শুরু হতে পারে? ইয়েস, সেই ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট লিগালি রিকোয়ার্ড এমবাসিকে ইনস্ট্রাকশন দেওয়া ভিসা ইস্যুয়েন্স করার জন্য এবং ইন্টারভিউ স্কেজুল করার মাধ্যমে ভিসার যে নর্মাল যে প্রসেসিং গুলো রয়েছে সেই প্রসেসিং গুলো পুনরায় আগের পর্যায়ে ফিরে যাওয়ার জন্য। সেটা হতে পারে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। আগেও বলেছে আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধা, সময় সীমানা টপকানো করেতে অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আজকে আপনি খুব চমৎকার করে বেশ কিছুগুলো বিষয় আলোচনা করেছেন, যদিও মাঝে মাঝে একটু আপনার ইন্টারনেটের কারণে একটু ব্যাঘাত ঘটেছে, কিন্তু তারপরেও আমরা অনুষ্ঠানটি সুন্দর করে চালিয়ে যেতে পেরেছি এবং আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে ভাইয়া, ধন্যবাদ সবাইকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই যে সুখবরটি আমরা দিয়েছি, অন্যান্য ক্ষেত্রে যাই ঘটুক না কেন, অন্তত যারা এই ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের জন্য আবেদন করেছেন তাদের যে ডেটগুলো এগোচ্ছে, এটাও একটা মানসিক বড় প্রশান্তি এনে দিয়েছে। হয়তো ভিসা এই মুহূর্তে হাতে পাবেন না, কিন্তু এতদিন তো একটা অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, সেই অন্ধকার থেকে একটু হলেও আলোর মুখ আমরা দেখতে পাচ্ছি এবং এই ভাই বোন সহ পারিবারিক ভিসার সবগুলো প্রায় ডেটই প্রায় 2 বছরের মতো করে এগিয়েছে। এটা আমাদের জন্য সুখের খবর, স্বস্তির খবর, আনন্দের খবর। নিশ্চয়ই আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।